এখন যে গল্পটি পড়ব সেটি একটি ভৌতিক গল্প। এটি অনুবাদ গল্প, ব্রাম স্টোকার এর লেখা ভালগার সিচে রাত। গল্পটি পড়ছি। আবহাওয়াটা বেশ চমৎকার। চারদিকে চকচকে রোদ, ধীর স্থির বাতাস, ঠিক গ্রীষ্মের আমেজ। এই আবহাওয়ার মধ্যে মিউনিখ থেকে যাত্রা শুরু আমার। যাত্রার জন্য একটি ঘোড়ার গাড়ি ভাড়া করা হলো। হোটেল মালিক এল ডেল ব্রুক আমাকে বিদায় জানাতে ঘোড়ার গাড়ি পর্যন্ত এলেন। তিনি চালককে বললেন, আজকের রাতটা কী ধরনের তোমার ধারণা আছে? গারোয়ান ঘাড় কাত করে সম্মতি জানালো। হোটেল মালিক ডেল ব্রুক গারোয়ানকে বলেন, এখনো শীতের বাতাস আছে, তবে যে কোনো সময় ঝড় আসতে পারে, কথাটা মনে রেখো। গারোয়ান বলেন, মনে থাকবে। গারোয়ান মাথার টুপি ঠিক করে দ্রুত ঘোড়া ছোটান। কিছুক্ষণের মধ্যে আমাদের ঘোড়ার গাড়ি শহরের সীমানা ছাড়িয়ে আসে। গারোয়ান গাড়ি থামাতে বলি, সে গাড়ি থামায়। আমি গারোয়ানকে বলি, আচ্ছা বলো তো, আজকের রাতটা কেন বিখ্যাত? আমার কথা শুনে গারোয়ানের মুখ মলিন হয়ে গেল। তিনি হাত দিয়ে বুকে ক্রুশ চিহ্ন আঁকেন। গারোয়ানের মুখে আতঙ্কের ছাপ দেখতে পাই আমি। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে গারোয়ান বলে, আজ ভালগার সিসের রাত। গারোয়ান পকেট থেকে একটি ঘড়ি বের করে। আমার সঙ্গে কথা বলা যে সময়টুকু নষ্ট হলো তা হিসেব করে আগার চেয়ে আরও জোরে গাড়ি ছোটাতে থাকে। ঘোড়াগুলো চলতে চলতে আকাশের দিকে মুখ তুলে কিসের যেন বিপদের গন্ধ পায়। নির্জন রাস্তায় আমি অনেকটা ভয় পেয়ে যাই। চারদিকে সতর্ক দৃষ্টি রাখি। এরই মধ্যে হু হু করে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছেন। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম মনে হলো সে রাস্তায় বহুদিন কোনো লোক বা গাড়ি যাতায়াত করেনি। গাড়িটি এঁকে বেঁকে গভীর জঙ্গলে গিয়ে মিশেছে মনে হলো। নতুন এই রাস্তাটি দিয়ে যেতে আমার খুব ইচ্ছে হলো। আমি গারোয়ানকে ইচ্ছের কথা জানালে সে আবারও আঙ্গুল দিয়ে বুকে ক্রুশ চিহ্ন আঁকে। সে নতুন রাস্তা সম্পর্কে নানান রকম কথা বলতে থাকে। আমি গারোয়ানকে বিভিন্ন প্রশ্ন করি। আমার অনুরোধ সত্ত্বেও গারোয়ান কিছুতেই নতুন রাস্তায় যেতে রাজি হলো না। সে আবারও বুকে ক্রুশ চিহ্ন আঁকে। ভয়ের চিহ্ন ফুটে ওঠে তার চোখে মুখে। আমি আর গারোয়ানকে বলি, ও পথে যেতে তোমার অত ভয় কেন? তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ও পথে যেতে বাধ্য করব না, তবে এটুকু তো বলো, কেন তুমি ও পথে যেতে চাইছো না? গারোয়ানের একটি কথা, তাকে যেন নতুন রাস্তায় যেতে বাধ্য না করা হয়। কারণ আজকের রাতটা বিপজ্জনক। ভালগার্সিসের রাত। বিপদে পড়ার সম্ভাবনা আছে পদে পদে। আমাদের ঘোড়ার গাড়ি যখন চলছিল তখন ঘোড়া দুটি বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। ওরা যেন কিসের বিপদের গন্ধ পাচ্ছিল। ঘোড়ার চঞ্চলতা দেখে গারোয়ানের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। সে ভয়ে ভয়ে চারিদিকে তাকায়। হঠাৎ ঘোড়ার লাগাম ধরে 50 ফুট এগিয়ে নিয়ে যায় ঘোড়া দুটিকে। গারোয়ানের এই ধরনের আচরণে আমি অবাক হই। গারোয়ানের মুখে ভয়ের ছাপ আবারও ক্রুশ চিহ্ন এঁকে কিছুটা দূরে একটি কবরের উপর লোহার ক্রুশ চিহ্ন আঙ্গুল দিয়ে দেখায় আমাকে। গারোয়ান জার্মান ও ইংরেজি ভাষায় বলে, ওই ক্রুশের জায়গায় যিনি শুয়ে আছেন তিনি আত্মহত্যা করেছেন। এবার আমি বুঝতে পারি কেন এই লোকটিকে চৌরাস্তায় কবর দেওয়া হয়েছে। অতীতে এরকমই নিয়ম ছিল যে আত্মহত্যা করলে তাকে চৌরাস্তায় কবর দেওয়া হবে। এখানকার লোকজন এখনও এই প্রথা মেনে আছে। আমরা যখন কথাবার্তা বলছি ঠিক সে সময় অনেক দূরে একপাল নেকড়ের হিংস্র আর্তনাদ শুনতে পেলাম। নেকড়ের শব্দে ঘোড়া দুটি খুব চঞ্চল হয়ে ওঠে। ওদের বাগে আনতে গারোয়ানকে খুব বেগ পেতে হয়। এত নেকড়েদের বেরোবার সময় নেই। আপন মনে কথাগুলো বলে গারোয়ান। ঘোড়াগুলো আগের চেয়ে কিছুটা শান্ত হলে আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়। আস্তে আস্তেই সূর্য মেঘের নিচে ঢাকা পড়ে যায় এবং কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আবার পরক্ষণেই মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মারে। গারোয়ান আকাশের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, এবার তুষারপাত শুরু হলে বলই। গারোয়ান পকেট ঘড়ি দেখে বেশ অস্থির হয়ে ওঠে। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আমাকে গাড়িতে উঠতে অনুরোধ করে। আমি গাড়িতে না উঠে আমার গন্তব্যের পথ সম্পর্কে তার কাছে জানতে চাই। সে বিড়বিড় করে, প্রার্থনা করে এবং বলে, ওই অঞ্চলটা খুব বিপজ্জনক। সঙ্গে সঙ্গে আমার কৌতূহলী মন মাথা তুলে দাঁড়ায়। গারোয়ানকে প্রশ্ন করি, কোন জায়গার কথা বলছো? ওদিকটা গ্রামটার কথা। তাহলে ওদিকে একটি গ্রাম আছে? না না, বহু বছর আগে ছিল, অনেক বছর ধরে ওখানে কেউ থাকে না। গারোয়ানের কথা থেকে জানা যায় বহু বছর আগে ওই গ্রামে অনেক লোক অজানা কারণে মারা যায়। মৃতদের যার যার ভিটেমাটিতে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরপরই কবরের বিভিন্ন ভিতর নানা রকম শব্দ হতে থাকে। কবরের মাটি খুঁড়ে প্রতিটি মৃতদেহের ঠোঁটে টাটকা লাল রক্ত দেখতে পাওয়া যায়। অথচ কবর দেওয়ার সময় এমনটা ছিল না।
ভয়ে গ্রাম থেকে লোকজন পালিয়ে যায় এবং গ্রামটি প্রেতাত্মার গ্রাম বলে পরিচিত হয়ে ওঠে। কথা বলতে বলতে গারোয়ানের মুখ ফ্যাকাশ হয়ে ওঠে, সে ভয়ে কাঁপতে থাকে, ঘামে চকচক হয়ে ওঠে তার মুখমণ্ডল। গারোয়ান প্রায় চিৎকার করে আমাকে গাড়িতে উঠতে বলে, কেননা আজকের ভালগার্সিয়ার রাত, যে কোনো সময় অশরীরী আত্মারা ঝাঁপিয়ে পড়তে পারে। গারোয়ানের কথা বিশ্বাস হয় না আমার। গারোয়ানকে বিদ্রুপ করে বলি, তুমি ভয় পেতে পারো, আমি ইংরেজ, আমি ভয় পাই না, পাবও না। গাড়ি নিয়ে ফিরে যাও, আমি আজকের রাতটা এখানেই কাটাবো। আমি তোমাদের ভালগার্সিয়ার রাতের মোকাবেলা করতে চাই। আমার কথা শুনে গারোয়ান মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে সময় নষ্ট না করে গাড়ি উল্টো দিকে ঘোরায়, আমাকে ধন্যবাদ জানিয়ে মিউনিকের দিকে গাড়ি ছোটাতে শুরু করে। গাড়ি চলে গেলে আমি কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকি। প্রায় 2 ঘন্টা এলাকাটি ঘুরে ফিরে দেখতে থাকি। হঠাৎ আকাশে মেঘ জমতে থাকে, ঝড় শুরু হতে পারে যে কোনো সময়। কোথাও একটা আশ্রয় নেয়ার জায়গা খুঁজে না পেয়ে শরীর গরম করার জন্য আবার চলতে থাকি। এরই মধ্যে সূর্য অস্ত গেলে তুষারপাত ও ঝড় শুরু হয়। অল্প সময়ের মধ্যে আমার চারদিকে সাদা চকচকে গালিচার মতো রাস্তাঘাট তুষারে ঢেকে যায়। আস্তে আস্তে ঝড়ের দাপট ও বজ্রপাত এবং বিদ্যুতের ঝলক বাড়তে থাকে। ফলে নিরুপায় হয়ে ঝড়ের বিপরীতে দৌড়াতে থাকি। একসময় গাছের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। অন্ধকার সে রাতে আকাশে বিদ্যুতের চমকে গাছপালা ছাড়া আর কিছুই দেখা যায় না। চারদিকে শুধু ঝড়ের তাণ্ডবের গর্জন ছাড়া আর কিছুই শোনা যায় না। বেশ কিছুক্ষণ পর ঝড় অনেকটা থেমে গেলেও বিদ্যুৎ চমক ও মেঘের গর্জন চলতে থাকে। এবার আমি একটু আশ্রয়ের জন্য এগোতে শুরু করি। বেশ কিছুটা সময় চলার পর পুরনো জরাজীর্ণ একটি বাড়ি দেখতে পাই। মনে বেশ আনন্দ অনুভব করি, অন্তত রাতটুকু নিরাপদে কাটাবার জন্য আশ্রয় পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হলো। বাড়িটা একটা জরাজীর্ণ প্রাচীর দিয়ে ঘিরে রাখা। অনেকক্ষণ ঘুরেও বাড়িতে ঢোকার পথ খুঁজে না পেয়ে হতাশ হই। হঠাৎ চাঁদের আলোতে একটি গেট দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যাই। বাড়িতে ঢোকার পর হঠাৎ মনে হলো আমি একটি কবরের উপর দাঁড়িয়ে আছি। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমার মুখ ও চোখের উপর আছড়ে পড়ে। সেই সঙ্গে একপাল কুকুর ঘেউ ঘেউ করে গর্জন করে ওঠে। কিসের আকর্ষণে আমি যেন কবরের চাতালটার চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকি। একসময় দেখতে পাই কবরের ওপরকার মণ্ডপের দ্ররিস দেশীয় দরজায় জার্মান ভাষায় লেখা, স্টাইরিয়াস গ্রাচ এর কাউন্টেস ডারিংগেন প্রার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801 সালে। তবে কবরের উপরে পাথরের ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে বিরাট লোহার শুল। শুলটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে জার্মান ভাষায় লেখা আছে, মৃতেরা দ্রুত চলে। এসব দেখে আমার শক্ত মনও কেমন নিস্তেজ হয়ে পড়ে। ভয় বুক কাঁপতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে। আমার মনে হয় এখনই বুঝি অজ্ঞান হয়ে পড়ছি। হোটেল মালিক বলেছিলেন ভালগার্সিসের রাতে কবরের প্রতিটি দরজা খুলে যায় এবং মৃত আত্মারা বেরিয়ে আসে, তার ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। আমি এসবে বিশ্বাস না করলেও সেই মুহূর্তের অবস্থায় আমার সব কিছু সত্যি মনে হয়। হঠাৎ একটি ঘূর্ণি বাতাস আমার উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের নিচের মাটি কাঁপতে থাকে, ঠিক ভূমিকম্পের মতো। মনে হয় যেন কয়েকশো প্রেতাত্মা উন্মাদের মতো ছুটে আসছে। সেই মুহূর্তেই তুষারপাত শুরু হয় এবং বিশাল আকারের শিলাখণ্ড আকাশ থেকে গাছের উপর পড়ে ডালপালা ভেঙে পড়তে থাকে। শিলাখণ্ডের হাত থেকে নিজেকে বাঁচাতে একটি দরজায় হেলান দিয়ে থাকি, কিন্তু আস্তে আস্তে দরজাটা খুলে যায় এবং ঘরের মধ্যে বিদ্যুৎ চমকের আলোতে দেখতে পাই কবরে একটি সুন্দরী যুবতী সমাধানে শুয়ে আছে। তাকে দেখে মৃত বলে মনে হয়নি, তার মুখে তখনও টাটকা রক্ত দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে কান ফাটা বজ্রপাত হয়, সঙ্গে সঙ্গে আমাকে কে যেন ঝড় বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ব্যাপারটা এতটাই আকস্মিক যে আমার বুঝতে কিছুটা সময় লেগেছিল। আকাশ থেকে আমার উপর শিলাখণ্ড পড়তে থাকে। আমার মনে হতে থাকে আমি সেখানে একা নই, আরো অনেক লোক আমার চারপাশে ঘোরাফেরা করছে। হঠাৎ আকাশ থেকে চোখ ধাঁধানো একটি আলোক রশ্মি এসে কবরের উপর পড়ে এবং কবরটি ভেঙে যায়। সে সময় একটি সুন্দরী নারীকে কবরের উপর দাঁড়ানো দেখতে পাই। তার চারদিকে লকলকে আগুন মহিলাকে পুড়িয়ে মহিলাটিকে পুড়িয়ে ফেলছে এবং মহিলাটি মৃত্যুর যন্ত্রণায় আর্তনাদ করছে। আকাশে বজ্রপাতের শব্দেই মহিলাটির আর্তনাদ ঢাকা পড়ে যায়। এর মধ্যে ক্ষুধার্ত নেকড়ে ও হিংস্র কুকুরের আর্তনাদ শুরু হয়। এ সময় কবর থেকে প্রেতাত্মা বেরিয়ে এসে আমার চারদিকে ঘুরতে থাকে। এই অবস্থায় আমি জ্ঞান হারিয়ে কবরের উপর পড়ে যাই। অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরে পাই এবং আমার দুই পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নড়াচড়াও করতে পারছিলাম না। একসময় মনে হলো একটি বড় নেকড়ে আমার বুকের উপর বসে আছে। নেকড়েটি জিভ দিয়ে আমাকে চাটতে শুরু করে, তার গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগে।
আমার মনে হয় কে বা কারা যেন হ্যালো হ্যালো বলে কাকে যেন ডাকছে। তারা যে সংখ্যায় একাধিক বা তাদের কণ্ঠস্বর শুনতে মনে হয়। নেকড়েটা আমার কাছে থেকে উঠে দাঁড়ায়, প্রচণ্ড গর্জন করতে শুরু করে। মানুষের কণ্ঠস্বর নেকড়ের গর্জনে বিভৎস হয়। আমি মানুষের কণ্ঠস্বর শুনেও সাড়া দিতে পারছিলাম না। একটু পরেই কয়েকজন ঘোড়ায় চড়ে আমার দিকে আসছে বলে মনে হলো। তাদের হাতে টর্চ, সেই টর্চের আলো ফেলে তারা কাকে যেন খুঁজছে। কিছুক্ষণ পরেই ঘোড়সওয়াররা কাছাকাছি আসে। তাদের দলপতি আমাকে নেকড়ে মনে করে বন্দুকের নিশানা করে, কিন্তু সৌভাগ্যবশত অন্য ঘোড়সওয়াররা দলপতির হাতে ধাক্কা দেয়, ফলে গুলিটা আমার সামান্য উপর দিয়ে চলে যায়। পরক্ষণেই নেকড়েটা সমাধিক্ষেত্রের দিকে চলে যেতে দেখে একজন ঘোড়সওয়ার নেকড়েটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তারা কয়েকজন নেকড়েটির সন্ধানে যায়। একটু পরেই কয়েকজন ঘোড়সওয়ার আমার কাছে আসে। একজন আমার কাছে এসে আমার বুকে কান পেতে হৃৎপিণ্ড কাজ করছে কিনা তা পরীক্ষা করে। পরক্ষণে দলপতির উদ্দেশ্যে বলে, লোকটি এখনো বেঁচে আছে, মরে যায়নি। সঙ্গে সঙ্গে তারা উত্তেজনা বৃদ্ধি করে তরল পানীয় আমার মুখে ঢেলে দেয়। তারপরেই শরীরে যেন সামান্য শক্তি ফিরে পাই। ঘোড়সওয়ারের সর্দার সবাইকে একত্রিত হওয়ার জন্য বললে যারা নেকড়েটির সন্ধানে গিয়েছিল তারাও ফিরে আসে। সর্দার নেকড়েটির কথা জিজ্ঞেস করলে একজন ভয়ার্ত কণ্ঠে বলে যে নেকড়েটির সন্ধান পাওয়া যায়নি। আমাদের এখনই এলাকাটি ত্যাগ করা উচিত, কেননা জায়গাটি সুবিধার নয়। তাছাড়া আজকের রাতটি কথা মনে রেখো কিন্তু। একজন আমাকে দেখিয়ে বলল, নেকড়েটির ওর বুকে বসেছিল, ওর গলাটা পরীক্ষা করে দেখো। সর্দার আমার গলায় আলো ফেলে বলে, না না, তেমন কোনো ক্ষতি হয়নি। ওই নেকড়েটির গর্জন না করলে হয়তো লোকটিকে আর খুঁজেই পেতাম না, ওকে বাঁচানোর কোনো প্রশ্নই উঠত না। দলের সর্দার আমাকে বসাতে চেষ্টা করে, সঙ্গের লোকদের কি যেন ইশারা করে। সঙ্গে সঙ্গে অন্যরা ধরাধরি করে আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত সর্দার ঘোড়ার পিঠে লাফিয়ে না ওঠে ততক্ষণ অন্য ঘোড়ার দুদিক থেকে আমাকে ধরে রাখে। সর্দার এক পায়ে ঘোড়ার পিঠে উঠে দুহাত দিয়ে বেশ শক্ত করে আমাকে জড়িয়ে ধরে সকলকে এগুতে আদেশ করে। সর্দারের আদেশে সবাই নিজ নিজ ঘোড়ায় ওঠে, সাময়িক কায়দায় ঘোড়া ছুটাই। সে সময় আমার শরীরের অবস্থা খুবই কাহিল ছিল, কাজেই অনেক চেষ্টা করেও মুখ থেকে কোনো কথা বের করতে পারিনি। অল্প পরেই হয়তো আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমি মাটির উপর দাঁড়িয়ে আছি। আমার দুপাশে ঘোড়সওয়ারের মধ্যে দুজন দুপাশ থেকে আমাকে জড়িয়ে রেখেছে। চারিদিকে পরিষ্কার সূর্যের আলো চমৎকার এক পরিবেশ সৃষ্টি করেছে। ঘোড়সওয়ারের সর্দার ওরফে অফিসার সৈনিকদের বলে, প্রকৃত ঘটনা তোমরা কাউকে বলবে না। একজন সৈনিক ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তাহলে কি বলবো স্যার? অফিসার ইঙ্গিতের সৈনিকটিকে থামায়, বলে, বলবে পথে একজন অজ্ঞাত পরিচিত ইংরেজ ভদ্রলোককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। অবশ্য একটি কুকুর তাকে পাহারা দিচ্ছিল। ওটা কোনো মতেই কুকুর ছিল না, আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে ওটা একটি হিংস্রে নেকড়ে ছিল। অফিসারটি একবারও সৈনিকটিকে থামিয়ে দেয়। অফিসার বেশ বিরক্তির সঙ্গে বলে, আমি বলছি ওটা কুকুর ছিল, নেকড়ে নয়। অন্য সৈনিকরা অফিসারের আদেশ মাথা পেতে নেয় এবং মৃদুস্বরে বলে, হ্যাঁ, ওটি একটি কুকুর ছিল। একজন সৈনিক ভীত স্বরে বলে, ইংরেজ ভদ্রলোকের গলায় যে ক্ষতের চিহ্ন আছে তা কোনো মতেই কুকুরের নয় স্যার, ওটা নেকড়ের দ্বারা সৃষ্টি হয়েছে। সৈনিকটির কথা শুনে আমি আমার গলায় হাত দিই। সঙ্গে সঙ্গে গলায় বেশ যন্ত্রণা অনুভব করি, ক্ষতের কষ্টে চিৎকার করে উঠি। আমার চিৎকারে সকলে আমাকে ঘিরে দাঁড়ায়। আমার গলায় ক্ষতস্থান দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফিসারটির গম্ভীর গলাস্বর শোনা যায়। সকলকে নিজ নিজ জায়গায় দাঁড়াতে আদেশ করে সে। বলে, কুকুর ছাড়া অন্য কথা বললে সকলে আমাদের পরিহাস করবে, আমরা মুখ দেখাতে পারবো না। এবার সবাই অফিসারের কথা মেনে নেয়। আমাকে একটি অশ্বারোহী সৈনিকের ঘোড়ায় তুলে দেয়। আমাকে নিয়ে সকলে মিউনিকের শহরের দিকে যেতে থাকে। শহরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়িকে অপেক্ষা করতে দেখে আমি অবাক হই। সৈন্যরা ধরাধরি করে আমাকে ঘোড়ার গাড়িতে তুলে দিলে আমি বেশ আশ্বস্ত হই। সৈন্যদের অফিসারটি অন্যান্য সৈনিককে ব্যারাকে ফিরে যেতে আদেশ করে, নিজে ঘোড়া ছুটিয়ে আমার ঘোড়ার গাড়ির পেছনে আসতে থাকে। হোটেলের সামনে গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে হোটেল মালিক ডেলব্রুক হন্তদন্ত হয়ে গাড়ির দিকে ছুটে আসেন। আমার জন্য সে যে খুবই চিন্তিত তা তার হাবভাব দেখে বোঝা যায়। এবার অফিসারটি ডেলব্রুককে দেখে সামরিক কায়দায় অভিবাদন করে, আমাকে ডেলব্রুকের হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে চায়। হোটেল মালিক নিজের লোকজনের সাহায্যে আমাকে হোটেলের ভিতরে নিয়ে যায়। আমি একটু সুস্থ বোধ করি। মনের কৌতূহল আর চেপে রাখতে পারি না। ডেলব্রুককে একা পেয়ে বলি, আমি ঠিক বুঝতে পারছি না সৈন্যরা হঠাৎ আমাকে খুঁজতে বেরোলোই বা কেন, আর আমাকে সেই পরিত্যক্ত গ্রামের কবরখানার পাশ থেকে এত ঝুঁকি নিয়ে উদ্ধারই বা করলো কেন? আমি পাঠিয়েছিলাম, উত্তর দেয় হের ব্রুক।
আপনি বা জানলেন কি করে যে আমি বিপদে আছি? প্রথমে বুঝি যখন গাড়োয়ান ভাঙা গাড়িটা নিয়ে আসে। গাড়ির এ অবস্থা হওয়ার কারণ হলো গাড়ির ঘোড়াগুলো হঠাৎ ভীষণ ভয় পেয়ে গাড়ির বাঁধন ছেড়ে পালিয়ে যায়। গাড়িটি হঠাৎ কাত হয়ে পড়ে, গাড়িটি প্রায় ভেঙে যায়। সৈন্যবাহিনী নিশ্চয়ই পাঠানো সম্ভব হয় না সামান্য কারণের জন্য। আপনি বোধহয় ঠিকই। তবে গাড়ির গাড়োয়ান আসার আগেই যে ভদ্রলোকের অতিথি হওয়ার জন্য আপনি যাচ্ছিলেন, তিনি একটা চিঠিতে আমাকে পাঠান। ব- কথা বলতে বলতে ব্রোক পকেট থেকে একটি চিঠি বের করে আমার দিকে এগিয়ে দেয়, বলে, পড়ুন চিঠিটা। আমি চিঠিটা খুলি, এতে লেখা আছে, একজন ইংরেজ ভদ্র ভ্রমণবিলাসী আমার আতিথ্য গ্রহণ করার জন্য আমার কাছে আসছেন। আমার বিশেষ প্রয়োজন নেই ভদ্রলোকের সম্পূর্ণ নিরাপত্তার দায় দায়িত্ব আপনাকে দিলাম, কেননা অন্ধকার রাতে তুষারপাত, নেকড়েদের আক্রমণ ও নিশ্ছিদ্র অন্ধকারে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। ভদ্রলোকটির সম্পর্কে যদি সামান্যতম বিপদের কথা মনে হয়, তাহলে কোনো মতেই সময় নষ্ট করবেন না। সব রকম চেষ্টা করবেন তাকে বিপদমুক্ত করতে। এ বিষয়ে আপনার উৎসাহ ও প্রচেষ্টা আপনাকে লাভবান করবে। ইতি ড্রাকুলা। চিঠিটা পড়ার পর আমি আর কথা বলতে পারি না। আমার চারদিকে যেন সব কিছু বনবন করে ঘুরছে। হোটেলের পরিচারিকা যদি ঠিক সময় ছুটে না আসতো, আমাকে না ধরতো, তাহলে আমি হয়তো নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়তাম। আমার মনে হচ্ছে আমি যেন কোনো অদৃশ্য শক্তির হাতের মুঠায় চলে গেছি। এই চিন্তায় আমি দিকহারা হয়ে পড়ি। সব ঘটনাই আমার কাছে এক দুঃস্বপ্ন বলে মনে হয়।